Welcome to Abroadmates podcast. My name is Rahat and I'm the co-founder of Abroadmates. In this podcast, we bring real students to share real stories with you all. As always, we will share some no bullshit insights about Hungary Stipendian Hungaricum Scholarship. And our guest is Sakib Akash. Sakib is a Stipendian Hungaricum awardee, a full-rate scholarship in Europe. This episode will be very interesting because Sakib was in science background in Notre College, and then he started studying business in Hungary. So in this episode, we will talk about life in Hungary, general perspective from that particular country. We will talk about Hungaricum Stipendium timeline. We will talk about some of the common mistakes. And I believe this episode will be really helpful because in within 2 months, the Hungaricum Stipendium application will be open. So let's dive in and together let's welcome Sakib Akash to the show. So first of all, I want to ask you one quick question. একদম প্রথমেই in 2025 একটা মানুষের কেন হাঙ্গেরিকে স্টাডি অ্যাব্রডের জন্য চুজ করা উচিত? ওকে, হাই এভরিওয়ান, আমি সাকিব অ্যান্ড আমি হাঙ্গেরিতে বিগত 3 বছর ধরে পড়াশোনা করছি। আমার লাস্ট সেমিস্টার বলতে গেলে এখন 2025-এ হাঙ্গেরি কেন চুজ করা উচিত যদি প্রশ্ন থাকে, আমার উত্তর একটাই, ব্যাচেলরের কয়টা কান্ট্রি তোমার হাতে গোনায় ফুল স্কলারশিপ দেয়। মোস্টলি খুবই রেয়ার, তাও ফুল স্কলারশিপ দেয় না, দিলে হচ্ছে 50% অথবা 60%, and mostly USA দেয়, but still there are like lot of কোয়েশ্চেনের মারপ্যাচ থাকে। সো সেই ক্ষেত্রে এভরি ইয়ার হাঙ্গেরি একটা গভর্নমেন্ট স্কলারশিপ রিলিজ করে, সেটা হচ্ছে স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ। অ্যান্ড এই স্কলারশিপের আন্ডারে এভরি ইয়ার বাংলাদেশ থেকে অ্যারাউন্ড 120 থেকে 130 জনের মতো স্টুডেন্ট আসে। এটা ডিফারেন্ট প্রোগ্রাম, ব্যাচেলার, মাস্টার্স, পিএইচডি সব মিলিয়ে 130 জনের মতো। অ্যান্ড এই স্কলারশিপের বেনিফিটটা কি? আমার ফুল টিউশন ফি ওয়েভড, অ্যান্ড প্লাস মান্থলি হচ্ছে 220 ইউরোর মতো করে হচ্ছে প্রতি মাসে দেওয়া হয়। সো যদি এরকম ফ্যাসিলিটিস পাওয়া যায় ব্যাচেলরে থাকা অবস্থায়, তাহলে কেন হাঙ্গেরি না? আচ্ছা, অফকোর্স ফুল স্কলারশিপ অনেকের জন্য একটা প্রায়োরিটি থাকে। অ্যান্ড আমার পরের কোয়েশ্চেনটা এরকম থাকবে যে একটা মানুষ যদি একটা ফুল স্কলারশিপ পেতে চায়, অ্যাজ ইউ আর কারেন্টলি ইন হাঙ্গারির গভর্নমেন্ট ফুল স্কলারশিপটাতে আছিস, সো হোয়াট ডু থিঙ্ক একটা মানুষের যদি একটা স্টুডেন্টের যদি ফুল স্কলারশিপ পেতে হয় তার প্রোফাইলটা আসলে কেমন হওয়া উচিত জেনারেল? ইন জেনারেল স্কলারশিপটা এমন না জাস্ট আমার একাডেমিক্স দেখে হচ্ছে দেওয়া হয়। ওরা ডিফারেন্ট কিছু ক্রাইটেরিয়া থাকে, যেমন আইএলটিএস, তারপরে হচ্ছে আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। আমার অবশ্যই যদি আমার একাডেমিক্স ভালো থাকে, এসএসসি যদি আমার ভালো স্কোর থাকে, তখন একটা আপার হ্যান্ডে থাকা হয়, বাট এমন না যেটা ফুল প্রায়োরিটি। এছাড়া পাশাপাশি হচ্ছে আমার মোটিভেশন লেটার, আমার ফিউচার প্ল্যান, আমি কি হিসেবে হচ্ছে আমার প্ল্যান আফটার কমপ্লিটিং মাই গ্রাজুয়েশন, এটা ওরা ভালো প্রাধান্য দেয়। অ্যান্ড দিন শেষে হচ্ছে ওরা আরেকটা জিনিস যেটা দেখে, সেটা হচ্ছে আমার ওভারঅল আমার এক্সপিরিয়েন্স কেমন, যে আমি ফিল্ডে কেন পড়তে চাই। যেমন আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, অ্যান্ড ডিসপাইট দ্যাট আই ওয়ান্টেড টু স্টাডি বিবিএ। সো ডেফিনেটলি আমার মোটিভেশন লেটার ওভাবে প্রিপেয়ার করতে হয়েছে, যেখানে আমি ক্লিয়ারলি মেনশন করছি যে ডিউরিং আমি কলেজে থাকা অবস্থাতেই আমি আমার বিভিন্ন বিজনেস কেস কম্পিটিশন হোক, বিভিন্ন ইভেন্ট হোক, অর্গানাইজিং এ হোক, এইসব ক্ষেত্রে আমি ইন্টারেস্টেড ছিলাম অ্যান্ড নিজেকে এঙ্গেজ রাখি। তো যার জন্য দেখা গেছে যে আমার মোটিভেশন লেটারটা, আমার পোর্টফোলিওটা ওইভাবে প্রিপেয়ার করার কারণে দে আর কনভিন্সড যে আমি পড়তে পারবো বিবিএ। আচ্ছা, সায়েন্স থেকে আসলে বিবিএ তে যে সুইচ করা, আমি বিদেশে পড়তে যাব অ্যান্ড বিদেশে পড়তে যাওয়ার চিন্তা করার পরে মানে আমি আসলে বিজনেস ম্যানেজমেন্ট পড়তে চাই বা বিজনেস পড়তে চাই, মানে হোয়াট মেড ইউ ডু দ্যাট? আমার মোটিভেশন বলতে গেলে ওপেন সিক্রেটই বলি, বাংলাদেশ থেকে বিবিএ পড়তে যদি বিজনেসে আমি পড়তাম কলেজে অথবা লাইক এইচএসসি তে, জিপিএ 5টা পাওয়া না অনেকটা টাফ। আই ডোন্ট নো ওয়াই, বাট আমি যে পাস্ট স্ট্যাটিস্টিক্স গুলো দেখে থাকি, অলওয়েজ দেখছি এটাই, যে বিজনেস থেকে পড়লে আমার জিপিএ 5 পাওয়া অনেক টাফ। অ্যান্ড সেই তুলনায় সায়েন্সে পড়লে একটু পাওয়াটা ইজি হয়। আই ডোন্ট নো ওয়াই, বাট পাওয়াটা ইজি হয়, and সেটাই হয়েছে। অ্যান্ড যার জন্য দেখা গেছে যে আমার যদিও মোটিভেশন ছিল বিজনেস পড়ার অলওয়েজই, বিকজ মার্কেটিং জিনিসটা অনেক ভালো লাগতো আমার,
মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্টের সাইডটা স্পেশালি ভালো লাগতো আমার। অ্যান্ড আমি কারেন্টলিও মার্কেটিং নিয়ে কাজ করি ইউনিভার্সিটির জন্য। সো দেখা গেছে যে আমার অল ওভার আমার প্রোফাইল হোক পার্সোনালিটি হোক, আমার সাথে মার্কেটিং জিনিসটা অনেক বেশি আমার কাছে প্যাশনেট লাগতো, যার জন্য হচ্ছে বিবিএ চুজ করা আমার। ওকে, গ্রেট। মানে মার্কেটিং নিয়ে কাজ করার মাঝখানে আমি হচ্ছে গিয়ে লাইক বললি সাকিব হচ্ছে স্টুডেন্টদের ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট অফিসে কাজ করে ইউনিভার্সিটি অফ পেচার। এন্ড সাকিব, টেল আস অ্যাবাউট দ্য রোল ইউ আর কারেন্টলি হ্যাভিং। Currently, I am working as a content creator for the university, as a full-time content creator, creating and mostly ওদের সোশ্যাল মিডিয়া ইউনিভার্সিটির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করি, ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটক বলতে গেলে, কজ ইউরোপের এই ফিল্ডে টিকটক অ্যান্ড ইনস্টাগ্রাম একটা বিগ মার্কেট ক্যাপচার করে। সো এর জন্য হচ্ছে ওদের কন্টেন্ট ক্রিয়েট করি। অ্যান্ড যেহেতু আমি ফটোগ্রাফারও, সো ইউনিভার্সিটির ডিফারেন্ট ইভেন্টও হচ্ছে কভার করে থাকি। আর এর পাশাপাশি ইন্টারন্যাশনাল অ্যাডমিশন অফিস ইউনিভার্সিটি অফ পেচের, সেখানে হচ্ছে অ্যাজ এ ফুল টাইমার ইন্টার্নশিপ হিসেবে কাজ করতেছি। অ্যান্ড বেসিক্যালি আমার রোল থাকে হচ্ছে নতুন যারা স্টুডেন্ট অ্যাপ্লাই করতেছে ওদের ডিফারেন্ট কোয়েশ্চেন অ্যান্সার থেকে শুরু করে হচ্ছে ওদের অ্যাডমিশনের হেল্প, যদি কোনো অ্যাডমিনিস্ট্রেশন কোনো প্রবলেম যদি ফেস করে সেক্ষেত্রে ওদের হচ্ছে গাইডেন্স হিসেবে হেল্প করা। অ্যান্ড লাস্টলি আমি হচ্ছে ইউনিভার্সিটির আমাদের ইউনিভার্সিটি অফ পেচের একটা ওয়ান অফ দ্য স্পেশালিটি ইজ ইট ইজ অ্যালাইন্ড উইথ 8 আদার ইউনিভার্সিটিজ অফ ইউরোপ ফ্রম ইটালি, নরওয়ে, France, and many other countries. So they have an organization called European Digital University. So আমি ওইখানেও মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করতেছি। সো যার জন্য দেখা গেছে ইউনিভার্সিটি ইনসাইড আউটের সাথে মোটামুটি অ্যাফিলিয়েটেড। As Sakib, you are working closely with lots of students and lots of other stakeholder যারা আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করে। আমার পরের প্রশ্নটা থাকবে এরকম যে একটা স্টুডেন্টের জন্য হাঙ্গেরিতে বুদাপেস্টের বাইরে কেউ যদি হচ্ছে বাংলাদেশিরা টার্গেট করতে চায় তাহলে কোন কোন শহরগুলোকে টার্গেট করা উচিত? অ্যান্ড ওভারঅল হাঙ্গেরির এখনের একটা প্রোজ অ্যান্ড কনস, যে বুদাপেস্টে থাকলে এই প্রোজ গুলা পাওয়া যাবে, বাট দিজ আর দ্য কনস, বাট হোয়াট লাইক পেচের প্রোজ অ্যান্ড কনস অ্যান্ড অন্যান্য সিটিগুলোর একটা কম্প্যারিজন যদি আমরা জানতে পারতাম। বেসিক্যালি বলতে গেলে লাস্ট 2 ইয়ার্সে a huge number of Bangladeshi student has come here, and মোস্টলি দেখা গেছে সবার টার্গেট থেকে বুদাপেস্ট। অ্যান্ড বুদাপেস্টের বাইরেও হচ্ছে এই বছর একটা হিউজ চেঞ্জ আসছে, যে বুদাপেস্টের বাইরে ইউনিভার্সিটি লাইক ইউনিভার্সিটি অফ গিওর, ইউনিভার্সিটি অফ পেচ, ইউনিভার্সিটি অফ সেগেট, ইউনিভার্সিটি অফ ডেব্রিসেন, এই ইউনিভার্সিটিগুলো হচ্ছে অনেকে টার্গেট করতেছে। মূলত কারণ থাকে যে আপনার অ্যাডমিশন পাওয়া অ্যান্ড ডিউরিং ইমিগ্রেশন অথবা ভিসা ওই টাইমে হেল্প করা, যেটা কিনা হচ্ছে বুদাপেস্ট ইউনিভার্সিটিগুলো একটাও হেল্প করে না ওইভাবে, বিট অ্যাকোমোডেশন হোক, বিট আদার থিংস হোক। বুদাপেস্টের বাইরে ইউনিভার্সিটিগুলো যে হেল্পটা করে নতুন স্টুডেন্টদের যারা যখন আসে, ওরা হচ্ছে ডরমিটরি অ্যালোকেট করে ফর দ্য ভেরি ফার্স্ট সেমিস্টার, কজ আদারওয়াইজ আমি যখন নতুন একটা কান্ট্রি থেকে আসতেছি আমার অ্যাকোমোডেশন পাওয়া ইজ রিয়েলি টাফ, ইটস এ টাফ ফাইট, কজ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ইজ অ্যানাদার থিং। অ্যান্ড হাঙ্গেরি খুব বেশি একটা ইংলিশ বলে না, খুবই লিমিটেড। সো যার জন্য দেখা গেছে যে অ্যাকোমোডেশন পাওয়া একটা বিশাল ইস্যু হয়ে যায়, যার জন্য অনেকে ভিসা রিজেক্ট হয়ে যাচ্ছে এর কারণে। আর সেকেন্ডলি বুদাপেস্ট ইজ রিয়েলি এক্সপেন্সিভ। বুদাপেস্টের ইজ রিয়েলি এক্সপেন্সিভ। যদি আমি একটা অ্যাপার্টমেন্টের কথা চিন্তা করি, একটা সিঙ্গেল রুম আমার বাংলাদেশি টাকার মধ্যে পড়ে প্রায় 40 থেকে 50 হাজার টাকার মতো পড়ে, জাস্ট একটা সিঙ্গেল রুম। আর অ্যাপার্টমেন্ট তো হোল অ্যাপার্টমেন্ট আমি অন্য চারজনের সাথে শেয়ার করতেছি। মিনওয়াইল যখন কেউ বুদাপেস্টের বাইরের ইউনিভার্সিটি থাকতেছে, একে তো ফার্স্ট ইয়ারে ডর্ম পাচ্ছে, সো ফার্স্ট ইয়ারে একটু লেস হ্যাসেল হচ্ছে, এবং সেকেন্ড ইয়ার থেকে হচ্ছে যদি ওরা বাসাও নেয় এখানে, তার আই গেস 1/3 পে করতে হয়। যেমন কারেন্টলি আমি যে বাসায় আছি, এ বাসায় আমি পে করি বাংলাদেশি টাকায় 20,000 টাকার মতো। সো যেখানে ওরা 40-50 হাজার টাকা খরচ করতেছে পরে রুম, আর আমি এখানে হোল অ্যাপার্টমেন্টে থাকতেছি 20,000 টাকার মতো দিয়ে। আর এর পাশাপাশি হ্যাঁ, অবশ্যই কিছু প্রোজ এন্ড কনস আছে। বুদাপেস্টে থাকলে যেমন প্রোজটা পাওয়া যায় যে পার্ট টাইম জব করা যায় অনেক, আমার পার্ট টাইম অ্যাক্সেসিবিলিটি অনেক বেশি কম্পেয়ার টু আমার অন্যান্য স্মল সিটির থেকে, যেমন পেচ বলো, ডেব্রিসিন অথবা গিওর, এখানে আমার স্টুডেন্ট জব খুবই কম। আমার খুবই কম বলতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অনেক থাকে, বাট অত বেশি হচ্ছে স্টুডেন্ট জব পাওয়া যায় না। কিন্তু মিনওয়াইল বুদাপেস্টে অনেক অ্যাভেলেবল। সো সবকিছুরই প্রোজ এন্ড কনস আছে। বাট সেই ক্ষেত্রে যে সমস্যাটা হয় যে আমার পড়াশোনা তখন ঠিক রাখা যায় না, কারণ একে তো হচ্ছে আমার লিভিং কস্ট তুলতে তুলতে দেখা গেছে পড়াশোনার টাইম পাওয়া যায় না প্রপারলি।
অ্যান্ড যার জন্য দেখা গেছে যখন নাকি ইভেন যখন নাকি হচ্ছে এই জিনিসটা পরে ফেস করতে হয়, যখন একটা স্টুডেন্টের সার্টেন ক্রেডিট কমপ্লিট না থাকে, তখন ইমিগ্রেশন অফিস ভিসা রিভোক করে ফেলে। এটা অনেকেই হয়তো জানে না, কারণ দেখা গেছে ওইভাবে কথা বলে না, বাট ইট ইজ দ্য থিং যে যখন আমার দেখে সার্টেন ক্রেডিট কমপ্লিট করে নাই এই সার্টেন পিরিয়ড অফ টাইমে, তখন ভিসা রিভোক করে ফেলে। সো এমন জাস্ট ভাবলেই হয় না যে আমি জাস্ট কাজ করবো আপাতত, পড়াশোনা আস্তে আস্তে কন্টিনিউ করে ফেলবো। দ্যাট ডাজন্ট হ্যাপেন ইন ইন্ডিয়া। অ্যান্ড লাস্টলি বাট নট লিস্ট, যে বাইরের যে সিটিগুলা এমন না যে হচ্ছে আনসেফ, হাঙ্গেরি ইজ রিয়েলি সেফ। ইভেন যদি আমি রাত 3টা 4টার দিকেও বের হই, দের ইজ নাথিং হ্যাপেন, মানে এমন না যে কোনো বাজে কোনো ইনসিডেন্ট হবে আর সামথিং, এমন কিছু হয় না। হ্যাঁ, একটু জেনারেশনাল ডিফারেন্সের কারণে আমরা হয়তো মাঝে মাঝে একটু রেসিজমের শিকার হই, বাট ওটা খুবই লিমিটেড। কারণ যারা এখানে একটু ওল্ডার, মানে বয়সে বড় যারা, অথবা লাইক বলতে গেলে এল্ডার সিটিজেন যারা, ওরা হচ্ছে খানিকটা ফরেনার পছন্দ করে না। বাট যারা কিনা আমাদের মতো ইয়াঙ্গার জেনারেশন, দে রিয়েলি অ্যাপ্রিসিয়েট অ্যান্ড ওয়েলকাম হাঙ্গেরিয়ান, সরি, ফরেনার্স। সো আই থিঙ্ক হ্যাঁ, এটা অনেকেই মানে রিলেট করতে পারবে। ইউজুয়ালি যারা হচ্ছে একটুখানি ওল্ড জেনারেশনের, তারা হচ্ছে গ্লোবালাইজেশন তাদের শহরে খুব বেশি একসেপ্ট করতে চায় না। তারা একটুখানি হুম, নিজেদেরকে নিয়ে একটু বেশি প্রোটেক্টিভ থাকার চেষ্টা করে না। হ্যাঁ, এটা সত্যি। আচ্ছা সাকিব, we will move to about the full government scholarship we were talking about. I think অনেক মানুষ এটা নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড হবে। So if you give, like, can you give us a walkthrough about the whole scholarship process from Bangladesh? একটা স্টুডেন্টের জন্য আহ, কখন টাইমলাইনটা শুরু হয়? মানে আমি আসলে একদম ডিটেলসে জানতে চাই যে এই সময় ইউ নিড টু প্রিপেয়ার দিস, এন্ড এরপরে তোমাকে হচ্ছে গিয়ে এই আইএলটিএস টেস্ট দিয়ে শেষ করতে হবে, এই সময়ে মিনিস্ট্রিতে অ্যাপ্লাই করতে হবে, মিনিস্ট্রিতে রেজাল্ট এই সময় আসবে। সো আমাদেরকে একটা পুরো একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা কর। হ্যাঁ। তো বেসিক্যালি আমি যদি বলি, রাইট নাও ইজ দ্য বেস্ট টাইম টু প্রিপেয়ার ইউর সেলফ। কারণ এখন তো সেপ্টেম্বর প্রায় শেষের দিকে, সামনে অক্টোবর, নভেম্বরের লাস্টের দিকে ইউজুয়ালি সার্কুলার ছাড়ে এই গভর্নমেন্ট স্কলারশিপের। অ্যান্ড অ্যাপ্লিকেশন সাবমিশন শুরু হয় হচ্ছে অ্যারাউন্ড ডিসেম্বরের 14-15, অথবা কখনো কখনো এক সপ্তাহ আগেও শুরু হয়। অ্যান্ড ফার্স্টে আমার এখানে 2 স্টেপে অ্যাপ্লাই করতে হয়। একটা হচ্ছে অনলাইন পোর্টালে, আর একটা হচ্ছে আমার বাংলাদেশের যেই শিক্ষা বোর্ড, সেখানে হচ্ছে আমার আরেক সেট অ্যাপ্লিকেশন জমা দিতে হয়। সো হোল প্রসিডিউর ব্যাপারে জানতে চাইলে হচ্ছে www.shed.gov.bd, এই ওয়েবসাইটে হচ্ছে পেয়ে যাবে ইনফরমেশন, তো সার্কুলারটা। অ্যান্ড এর জন্য হচ্ছে আইএলটিএস ম্যান্ডেটরি, আইএলটিএস অথবা টোফেল, অথবা লাইক এনি রিলেভেন্ট ইংলিশ প্রফিসিয়েন্সি স্কোর। বাট মোস্টলি হচ্ছে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট আইএলটিএস আর টোফেলই হচ্ছে বেশিরভাগ প্রায়োরিটি দেওয়া থাকে। এছাড়া অন্যগুলো হচ্ছে দেখা গেছে অত বেশি অ্যাপ্রিসিয়েটেড না, বিকজ বাংলাদেশে সবগুলোর এক্সাম হয় না। সো আইএলটিএস বা টোফেল, এই দুটোর একটা হচ্ছে দেওয়া লাগবে। অ্যান্ড এর পাশাপাশি হচ্ছে আমার সকল যেসব এডুকেশন সার্টিফিকেট আছে, এইচএসসিসি সার্টিফিকেট, সেগুলোর ফটোকপি হচ্ছে আমার ফার্স্ট ক্লাস অফিসার দিয়ে নোটারাইজ করা লাগবে। আহ, এর পাশাপাশি রেকমেন্ডেশন লেটার, আমার যত সব ইসি অ্যাক্টিভিটিস, আমি এখানে পার্সোনালি অ্যাডভাইস করব, ছোট থেকে এখন পর্যন্ত যত সব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তুমি করছো, বি ইট তোমার কোনো ড্রয়িং কম্পিটিশন, বি ইট কোনো স্পোর্টস কম্পিটিশন, ইভেন তুমি যদি কোনো বড় কোনো ইভেন্টে পার্টিসিপেট করে থাকো, সেই পার্টিসিপেট সার্টিফিকেট তুমি এগুলো সব দেওয়ার ট্রাই করবা। বিকজ যত এগুলো তুমি হচ্ছে বেশি দিবা, তত তোমার মনে হবে যে তুমি ইউ আর এঙ্গেজড ইন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ইনক্লুডিং ইউর স্টাডিজ। সো এটা একটা মাস্ট। সো এই সবগুলো হচ্ছে ফটোকপি সাবমিট করবা হচ্ছে তোমার সেক্রেটারিয়েট, শিক্ষা বোর্ড যেটা, ঢাকা শিক্ষা বোর্ড, সেক্রেটারিয়েট হচ্ছে সাবমিট করবা। ওখানে হচ্ছে একটা বক্সই থাকে স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ হোল্ডার। সো এটা হচ্ছে ফার্স্ট ফেজ। আর অনলাইনে হচ্ছে ড্রিম অ্যাপ্লাই ডট স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকাম ডট এইচ ইউ, এখানে হচ্ছে আমার অ্যাপ্লাই করতে হয় অনলাইনে। ওখানে তোমার সেম যে ডকুমেন্টগুলো তুমি হচ্ছে সাবমিট করতেছো অফলাইনে মিনিস্ট্রিতে, সেম জিনিসগুলো তুমি হচ্ছে অনলাইনেও সাবমিট করতেছো। আর এর ফার্স্ট ফেজ যাওয়ার পরে মোটামুটি জানুয়ারির 15 তারিখ পর্যন্ত হচ্ছে, 15-14 এরকম টাইম পর্যন্ত হচ্ছে তোমার ডেডলাইন থাকে। ডেডলাইন হওয়ার পরে 1 মাস থেকে 1.5 মাস পরে হচ্ছে তোমাকে প্রাইমারি নমিনেশন লিস্ট পাবলিশ করে।
প্রাইমারি নমিনেশন লিস্টে অ্যারাউন্ড 250 থেকে 300 জন স্টুডেন্টের মতো হচ্ছে নমিনেটেড হয়। সেখানে হচ্ছে মানে এখানে তোমার ডিপেন্ড করে কত কেমন ক্যান্ডিডেট, তার উপর হচ্ছে ওরা নমিনেশন দেয়। সেই নমিনেশন যারা পায় তাদের এন্ট্রান্স এক্সামের থ্রুতে যাওয়ার লাগে। কিছু কিছু ইউনিভার্সিটির হচ্ছে রিটেন টেস্ট থাকে, আর হচ্ছে রিটেন টেস্টের পরে ইন্টারভিউ। আর কিছু কিছু ইউনিভার্সিটির হচ্ছে ডিরেক্ট ইন্টারভিউ থাকে, ইন্টারভিউ এক্সাম থাকে, সেটা হচ্ছে আধা ঘন্টা থেকে 20 মিনিটের মতো। সো এরপরে হচ্ছে if you are if you perform well in the interview exam and stuff, then they gave you a acceptance letter, and that defines যে তুমি তুমি আমাদের এন্ট্রান্স এক্সাম পাস করছো। এন্ড দিন শেষে হচ্ছে টেম্পাস পাবলিক ফাউন্ডেশন, যারা কিনা হচ্ছে এই হোল স্টিপেন্ডিয়াম হাঙ্গেরি ক্যাম্পটা হোস্ট করে থাকে, তারা ডিসিশন নেয় তোমার অল ওভার পোর্টফোলিও দেখা, যে তোমার আইএলটিএস স্কোর, তোমার ইসি অ্যাক্টিভিটিস, তোমার রেকমেন্ডেশন লেটার, মোটিভেশন লেটার, এই সবগুলো হচ্ছে ওরা একটা 1 to 100 এর মধ্যে একটা স্কেলে হচ্ছে ওরা ক্যালকুলেট করে। তারপর হচ্ছে তোমাকে হচ্ছে স্কলারশিপ দিবে কিনা, ফুল স্কলারশিপ নাকি হচ্ছে 50% স্কলারশিপ, যেটা পার্শিয়াল স্কলারশিপ হিসেবে পরিচিত, এটার উপর বেস করে তখন তোমাকে দেওয়া হয়। আর এছাড়া তেমন কোনো প্রসিডিউরের কোনো হ্যাসেল থাকে না। যদি তুমি স্কলারশিপ পাও, ইফ ইউর ফুল স্কলারশিপ স্টুডেন্ট, তখন সেক্ষেত্রে তোমার ব্যাংকিং স্টেটমেন্টে কোনো ঝামেলা নাই, তোমার ভিসার প্রসিডিউরে কোনো ঝামেলা হয় না, তোমার জাস্ট কিছু বেসিক ডকুমেন্ট সাবমিট করতে হয়, ব্যাস ইউ ক্যান গেট জাস্ট ভিসা উইদিন আ মান্থ, দ্যাটস ইট। একটা স্টুডেন্ট যখন আসলে ফুল স্কলারশিপ পায় বা যে কোনো রকমের স্কলারশিপ সে যখন পায়, তখন আসলে এম্বাসিতে ভিসা রিলেটেড যে টেনশন গুলা আমাদের বাংলাদেশে অনেক থাকে, যে এই ডকুমেন্টস জমা দাও, সেই ডকুমেন্টস জমা দাও, এই প্রবলেম গুলা খুব বেশি আসলে তাদেরকে ফেস করতে হয় না, যেটা আই থিঙ্ক সাকিবও বললো। সাকিব, এর মাঝখানে ইউ আর টকিং অ্যাবাউট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যে একদম শুরু থেকে স্কুল থেকে তুমি হচ্ছে কি যে কাজগুলো করছো, ছোটখাটো ড্রয়িং কম্পিটিশন, যে কোনো কিছু করছো, just to showcase you are engaged. What do you think? Like, how important is your extracurricular activities for this Hungary government scholarship? ইন মাই কেস, আমি বিলিভ করি ইট ওয়াজ ওয়ান অফ দ্য গেম চেঞ্জার। কারণ আমি যে ইয়ারে অ্যাপ্লাই করি সেই ইয়ারে কয়েক ভালো ভালো ক্যান্ডিডেট ছিল, অ্যান্ড আমার থেকেও বলতে গেলে আইএলটিএস স্কোর অনেক বেশি ছিল। আমার আইএলটিএস স্কোর মাত্র 7। তো সেইখানে হচ্ছে আরো অনেক ক্যান্ডিডেট বা স্টুডেন্ট ছিল যাদের কিনা আইএলটিএস স্কোর ছিল 8, 7.5 অথবা লাইক 8.5ও ছিল এরকম। বাট স্টিল আই কুড ম্যানেজ মাই স্কলারশিপ, আই উড সে আ হিউজ থ্যাঙ্কস টু মাই এক্সট্রা অ্যাক্টিভিটিস। কারণ আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমার যতটুকু মনে পড়ে, আমি প্রায় 74 সার্টিফিকেট সাবমিট করছিলাম, প্রায় 74, like be it like sports competition, be it the clubbing activities, be it the participation in different kind of competition, ছোটখাটো like even local competition যেটা কিনা হচ্ছে এলাকা ভিত্তিক হয়, আমি সেই কম্পিটিশন করে দিচ্ছি জাস্ট টু মেক শিওর যে আই এম এনরিচড, আমার কাছে কোনো কমতি নাই। আমি রিস্ক নিতে চাইনি আর কি বেসিক্যালি। অ্যান্ড স্পেসিফিক্যালি যদি বলি, ওয়ান অফ দ্যাম ওয়াজ ইউনিসেফ এর ভলেন্টিয়ার হিসেবে কাজ করা। তারপর ইংলিশ অলিম্পিয়াডের হচ্ছে রিজিওনাল কোঅর্ডিনেটর ছিলাম, সেখান থেকে আমার যেই চিফ এক্সিকিউটিভ অফিসার আমান ভাই, উনি হচ্ছে রেকমেন্ডেশন লেটার দেয়। ইভেন ওনার কাছে রিচ আউটও করা হয়েছিল, যার জন্য যে উনি যেহেতু ওনার রেকমেন্ডেশন লেটার দিছি আমি। অ্যান্ড আমি নিজের পার্সোনাল সাজেস্ট করবো যে সবাই অ্যাটলিস্ট দুটো রেকমেন্ডেশন লেটার নেয়। একটা হচ্ছে যেখান থেকে হচ্ছে ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিস করতেছে সেখান থেকে, আরেকটা হচ্ছে একাডেমিক, যেটা কিনা হচ্ছে উনি স্কুল থেকে হোক অথবা হাই স্কুল থেকে হোক। বেটার হয় হাই স্কুল থেকে নেওয়া, কাজ হাই স্কুল ইজ এ রিসেন্ট ওয়ান। সো যদি কখনো রিচ আউট করে, দে উইল গেট এ বেটার ফিডব্যাক অথবা রিভিউ। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি প্লেড আ বিগ হিউজ রোল ইন গেটিং দ্য স্কলারশিপ ফর মি। সো আমি এই জন্য যে কারো সাজেস্ট করি, যখনই কেউ রিচ আউট করে আমার কাছে, সাজেস্ট করি যে ভাই কোনো ইসিএ বাদ রাখার দরকার নাই, যে হ্যাঁ কি ভাববে না ভাববে আর সামথিং, জাস্ট গিভ মানে ইট। সব যা যা সব, এসিএ পসিবল সব দিতে হবে, বিকজ জাস্ট সব। ইটস আ ভেরি কম্পিটিটিভ স্কলারশিপ। হিয়াপ। সাকিব, আমরা মানে এখানে আমার একটা প্রশ্ন, অ্যাজ আই মেনশন আর্লিয়ার, লাইক ইউ সার্ভ এজ দ্য প্রেসিডেন্ট at NDC Nature Study Club, and you did a lot of extracurricular activities in different foundation, you mentioned English Olympiad and places. Like, একটা স্টুডেন্ট যে হচ্ছে এখন ক্লাস 8-9 এ পড়ে and এই পডকাস্টটা দেখতেছে and ভাবতেছে ওকে I want to apply abroad. What's your suggestion for him? Like, কেমন করে আসলে extracurricular activities করা যায়? And এখানে আসলে তো সাজেশনটা কি থাকবে? এইখানে যদি আমি সাজেশন দিই, আমি বলবো যে
8-9 যদি এখন কেউ যদি দেখে আর কি ভিডিওটা, এখন পড়াশোনা অ্যাকচুয়ালি আমি এটা বলবো না যে খালি ইসিআই করবে পড়াশোনা করবে না, কজ উই হ্যাভ টু ম্যানেজ দ্য বোথ দ্য থিংস। সো ইন দ্যাট কেস ও কি করতে পারে, ও ডিফারেন্ট কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারে। ওর এখনই হচ্ছে কোনো অর্গানাইজেশন বেসড হচ্ছে জয়েন করার দরকার নাই, কজ এখনো হচ্ছে ও গ্রোয়িং স্টেজে আছে। ও কম্পিটিশন গুলো জয়েন করতে পারে, ও ডিফারেন্ট ইভেন্ট গুলো জয়েন করতে পারে অ্যাজ এ পার্টিসিপেন্ট। দিন শেষে যদি যেটা হবে যে ও নিজে একটা লার্নিং স্কিল পাবে অথবা লার্নিং একটা এক্সপিরিয়েন্স পাবে, যে আমার একটা ইভেন্টে কি হচ্ছে না হচ্ছে, আমার ইন ফিউচার যখন ও যদি কোনো অর্গানাইজেশন জয়েন করে সেখানে হচ্ছে প্রবলেম গুলো যদি অ্যারাইজ করে কিভাবে সলভ করতেছে না করতেছে। সো আমার জন্য জাস্ট বেসিক সাজেশনস, যে পড়াশোনা ঠিক রাখা অ্যান্ড আমার বিভিন্ন কম্পিটিশন এগুলো পার্টিসিপেট করা। অ্যান্ড obviously if you want to study abroad with full scholarship you have to work hard a bit. The moment you are like growing up, তুমি এসএসসি দিচ্ছ অথবা লাইক তুমি কলেজে উঠতেছো, তোমার টাইম বাইর করতে হবে যে তুমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও করতেছো এন্ড তুমি পড়াশোনা করতেছো। তুমি যদি যদি যে কোনো একটা পথ চুজ করো, ইউ উইল ডেফিনেটলি ওয়েস্ট দ্য আদার ওয়ান। সো সেটা করলে তোমার দিন শেষে তোমারই লস। জাস্ট ইসির উপর বেস করে যেমন স্কলারশিপ দেওয়া হয় না, জাস্ট একাডেমিকের উপর বেস করে জাস্ট স্কলারশিপ দেওয়া হয় না। সো জাস্ট কিপ দ্যাট ইন মাইন্ড, বোথ আর লাইক নেসেসারি, জাস্ট কয়েনের এ পিঠ ও পিঠ। এক্স্যাক্টলি, আই থিঙ্ক এইটা খুবই ইম্পর্টেন্ট একটা মানে কনভারসেশন। কারণ অনেকেই ভাবে ইভেনচুয়ালি একটা স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য, স্পেশালি কম্পিটিটিভ স্কলারশিপ এন্ড বিদেশে যে কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার জন্য and ভালো ভালো একটা স্কলারশিপ দিয়ে চান্স পাওয়ার জন্য খুবই বড় একটা রোল প্লে করে আসলে জিপিএ। মানে কেউ যদি সারাদিন বলতে থাকে যে না তুমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করো, এইটা খুব বেশি কাজ করবে না। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হয়তো আই থিঙ্ক সাকিব আমার সাথে এগ্রি করবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কাজ করে মূলত একটা স্টুডেন্টকে পড়াশোনার বাইরে ও কতটুকু কম্পিটেবল। বিকজ হ্যাঁ, বেশিরভাগ মানুষই জিপিএ 5 পায়। বাংলাদেশে প্রত্যেক বছর অনেক মানুষ জিপিএ 5 পায়। সো ওখান থেকে একটা ইউনিভার্সিটির জন্য ফিল্টার আউট করা যে ও এখানে এসে ইউনিভার্সিটির জন্য একটা ভালো কিছু করতে পারবে, এই যে হুম। পারসেপশনটা, এইটা আই থিঙ্ক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সিগন্যাল দেয় আর কি, একটা সিগন্যালের মতো কাজ করে। সাকিব, I will move forward. I will go back to the conversation we are having about the uh, stipendium Hamgarikam scholarship. So tell us, I want to ask you যে stipendium Hamgarikam scholarship এ আসলে কোন কোন ধরনের প্রোগ্রাম আছে এন্ড এই প্রোগ্রামগুলো বা ইউনিভার্সিটি গুলো কিভাবে ডিস্ট্রিবিউটেড পুরো হাঙ্গেরি জুড়ে? একটা স্টুডেন্ট কোন কোন সাবজেক্ট আসলে এই স্কলারশিপের আন্ডারে পড়তে পারবে? Basically, there are more than 200 programs, and at least 30 universities are partner of this scholarship program. If you like go to the Google and type like www.stipendiumhungaricum.hu, and ওই ওয়েবসাইটে যাওয়ার পরে হচ্ছে ওখানে সব প্রোগ্রাম লিস্ট দেখতে পারবে। এন্ড মূলত এখানে এভরি কাইন্ড অফ প্রোগ্রাম, ইফ ইউ ওয়ান্ট স্টাডি মেডিসিন লাইক এমবিবিএস, or if you want to study nursing, be it কোনো engineering, even if you want to study pilot, if you want to study like pilot program, there are pilot programs too. There are business, there are like economics, there are also variety kind of fields both for bachelor and masters. And মোস্টলি সব ইউনিভার্সিটি যেমন আবার আমি প্রিফার করি না অ্যাপ্লাই এর জন্য, কজ কিছু কিছু ইউনিভার্সিটি এমন আছে যারা কিনা আনর্যাঙ্কড এখনো হচ্ছে, লাইক কোন একটা ফ্রেশ, আবার কিছু কিছু ইউনিভার্সিটি অনেক ভালো। না, আমি বলতেছিলাম যে এছাড়া হচ্ছে যে কোনো স্টুডেন্ট যে প্রোগ্রামই হচ্ছে অ্যাপ্লাই করুক না কেন, স্কলারশিপ তাকে ওই ফুল পিরিয়ডই দেওয়া হয়। আহ, যদি হোক সেটা হচ্ছে 5 ইয়ার্স এর কোর্স, আর্কিটেকচার যেমন 5 ইয়ার্স এর কোর্স হয়ে থাকে, যদি 5 ইয়ার্স এর কোর্স হয়ে থাকে ওকে ফুল পিরিয়ডই হচ্ছে স্কলারশিপ দেওয়া হয়। আবার যদি এমন হয় যে ওর সাইকোলজি হোক অথবা লাইক অন্যান্য আইআর হোক, যেটা কিনা 3 বছরের প্রোগ্রাম, তো ওটা ফুললি কভার করা হয়। সো এমন কোনো ভাবার বিষয় না যে হ্যাঁ অলওয়েজ কে লাইক 6 সেমিস্টার অথবা 7 সেমিস্টার দেওয়া হয় না কেন, কেউ স্কলারশিপ পাওয়া মানে ওর ফুল পিরিয়ডটাই হচ্ছে কভার করা। আচ্ছা, গ্রেট। এন্ড অলসো লাইক এই স্টাইপেন্ডিয়াম হাঙ্গারিকামের বাইরে কি অন্য কোনো অ্যাডিশনাল স্কলারশিপ অ্যাভেল করা যায়? স্পেশালি আমি যদি তোকে বলি আহ, ইন- আহ, তুই ইউনিভার্সিটি অফ পেজ এর বাইরে কি কোনো অ্যাডিশনাল স্কলারশিপ কেউ পেতে পারে নাকি? ইউনিভার্সিটি অফ পেচ ইন্টারন্যাশনাল অনেক স্কলারশিপ অফার করে থাকে। ইউনিভার্সিটি অফ পেচের হচ্ছে স্টিপেন্ডিয়ামের পাশাপাশি আরো স্কলারশিপ আছে, যেমন ইয়াং ক্রিশ্চিয়ান স্কলারশিপ, যারা কিনা ক্রিশ্চিয়ান
অ্যান্ড এখানে অ্যাপ্লাই করতে চায় তারা অ্যাপ্লাই করতে পারে এই স্কলারশিপটায়। এছাড়া হচ্ছে ইউনিভার্সিটির কিছু নিজস্ব স্কলারশিপ আছে, সেখানে লাইক 50% থেকে শুরু করে 100% পর্যন্ত ফুল স্কলারশিপ পাওয়া যায়, ডিপেন্ডিং অন দ্য গ্রেডস। লাইক ফার্স্ট সেমিস্টার পরে হচ্ছে তারা অ্যাপ্লাই করতে পারে, এন্ড এখানে ফুল টিউশন ওয়ে পর্যন্ত পাওয়া পসিবল। আর এর পাশাপাশি হচ্ছে আরো কিছু হচ্ছে এক্সচেঞ্জ প্রোগ্রাম থাকে। লাইক এক্সচেঞ্জ প্রোগ্রামটা হচ্ছে এরকম যে আমার এখানে 2 সেমিস্টার পড়ার পরে অন্য কোনো কান্ট্রি ইউনিভার্সিটিতে 1 সেমিস্টার অথবা 2 সেমিস্টার পড়তে পারবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ইউনিভার্সিটি পুরা সেই কস্ট বিয়ার করে, এটা এক্সচেঞ্জ সেমিস্টার বলে, সো ওখানে হচ্ছে অ্যাপ্লাই করতে পারে। আর এর পাশাপাশি ইরাসমাস এক্সচেঞ্জ অথবা ইরাসমাস প্লাস প্রোগ্রাম থাকে, যেটা হচ্ছে স্কলারশিপ পাওয়া পসিবল হয়। লাইক স্টিপেন্ডিয়ামও কিন্তু ইরাসমাসের এক সাবঅর্ডিনেট বলা যায়, সেম জায়গা থেকে ফান্ডিং করে স্কলারশিপের। সো এর জন্য হচ্ছে তারাও যারা কিনা স্কলারশিপ স্টিপেন্ডিয়াম পায় নাই, তারা এগুলা হচ্ছে অ্যাক্সেস করতে পারে। রাইট। আমরা স্কলারশিপ রিলেটেড কনভারসেশনে আরেকবার ফেরত আসবো, কিন্তু আমি হুম হুম একটুখানি ক্যারিয়ার নিয়ে কথাবার্তা বলতে চাই। একটা স্টুডেন্ট যখন হাঙ্গারি থেকে গ্রাজুয়েট করার পরে পটেনশিয়ালি ক্যারিয়ারের জায়গাটা কিরকম হয়? ইউরোপে থেকে শুরু করে হোক, বা পরবর্তীতে স্টুডেন্টদের ক্যারিয়ার প্ল্যানিং গুলো কিরকম হয়, বা এক্ষেত্রে হাঙ্গারি কেমন মার্কেট? কেউ যদি চিন্তা করে না আমি স্টাইপেন্ড হাঙ্গারি কাম বাদ দিয়েও আমি হচ্ছে হাঙ্গারিতে পড়তে যাব, হুম আন্ডার গ্র্যাড অথবা মাস্টার্স অথবা পিএইচডি করব, এরপরে ক্যারিয়ার পাথওয়েটা কেমন? আহ, এখানে পিএইচডি যারা আছে খুব কম। আমি মানে অ্যাজ এ বাংলাদেশি, আমি অন্য ফেলো বাংলাদেশে দেখছি যে কয়েকজন আছে যে যারা কিনা হচ্ছে পিএইচডি কমপ্লিট করার পর এখানে ইউনিভার্সিটির প্রফেসর হয়ে গেছে। ইটস নট লাইক আমার ইউনিভার্সিটিতে, বাট ইন বুদাপেস্ট ইন আ ফিউ ইউনিভার্সিটি যারা কিনা প্রফেসর সেখানে হয়েছে। আর সেকেন্ডলি, যারা স্টিপেন্ডিয়াম হাঙ্গেরি ক্যামে আসে অথবা লাইক অ্যাজ এ স্টুডেন্ট এখানে পড়াশোনা কমপ্লিট করে, পড়াশোনা শেষ করার পরে তারা হচ্ছে 9 মাসের মতো একটা টাইম পায়। এটাকে বলে আমরা বলি জব সার্চিং ভিসা। তো এই মিনওয়াইল যদি কোনো ফুল টাইম জব যদি কেউ ম্যানেজ করতে পারে তার রিলেভেন্ট ফিল্ডে, তখন সে এখানে থাকতে পারে অ্যাজ এ। অ্যান্ড হাঙ্গেরিতে অনেস্টলি যদি বলি, এখানে পিআর দেয় না। এখানে পিআর অথবা লাইক পাসপোর্ট পাওয়া ইম্পসিবল, বিকজ হাঙ্গেরির পলিসি হচ্ছে এরকম। বাট হ্যাঁ, যদি কেউ জব ম্যানেজ করে, সে হচ্ছে ওই ইউ ব্লু কার্ড দিয়ে হচ্ছে এখানে থাকতে পারবে। অ্যান্ড ইউ ব্লু কার্ড ইজ সিমিলার টু লাইক সেনজেন ভিসা, পার্মানেন্ট সেনজেন ভিসার মতো অ্যাট সার্টেন টাইম পিরিয়ড পর্যন্ত। আর এখানে যদি বলি, মোস্টলি হচ্ছে হাঙ্গেরিতে অ্যাভেলেবল ক্যারিয়ার হচ্ছে সায়েন্স ফিল্ড রিলেটেড, যেমন বায়োটেকনোলজি, অথবা বলে যদি ফার্মেসি অথবা ইঞ্জিনিয়ারিং কিছু সেক্টর আছে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটা ইস্যু আছে এখানে, বাট স্টিল দেয়ার আর সেভারাল মাল্টিন্যাশনাল কোম্পানিজ। সো পাওয়াটা মোটামুটি একটু স্ট্রাগলিং হয়, বাট ওয়ান্স একবার পেয়ে গেলে ইটস লাইক মাচ মোর ইজিয়ার অ্যান্ড কনভিনিয়েন্ট। বাট হ্যাঁ, দে হ্যাভ টু লাইক হার্ড work hard to get it, but there's opportunities. অ্যাবাউট দ্য পার্ট টাইম জব, ক্যারিয়ারের সাথে সাথে যদি বলি পার্ট টাইম জবের সিনারিওটা আসলে কেমন, বা স্টুডেন্টরা হাঙ্গারিতে কি ধরনের পার্ট টাইম জব ইউজুয়ালি করে? Usually এখানে ফুড ডেলিভারি, রেস্টুরেন্ট জব, ওয়্যারহাউস জব, এই তিনটাই হচ্ছে বলতে গেলে মোস্ট ওয়ার্ক সেক্টর। আর এর পাশাপাশি হচ্ছে কিছু কিছু সেক্টরে তারা অকেশনালি হচ্ছে নেয় ডিউরিং সামারে হচ্ছে লাইক রেস্টুরেন্ট হোক অথবা হোটেল হোক, লাইক যেগুলো 5 স্টার সামথিং, তখন দেখা গেছে তারা হায়ার করে। অ্যান্ড গুড অ্যামাউন্ট অফ স্যালারি, নট গোনা লাই। সো এই একটা লাইক মোস্টলি সেক্টরে দেখা গেছে পার্ট টাইম বেশি অ্যাভেলেবল থাকে। বাট রাইট নাও সবচেয়ে বেশি চলতেছে ফুড ডেলিভারি, আর বলা যায় যে ফুড পান্ডার মতো যেগুলো কাজগুলা, এগুলো হচ্ছে বেশি চলে এখানে। হুম, গ্রেট। আমরা যদি হচ্ছে আবার অ্যাপ্লিকেশনের জায়গাটাতে একটুখানি ফেরত আসি। হুম As you are there for a long time and you see a lot of students from Bangladesh and all over the world coming to your university and in your city. So, তোর কাছে কি মনে হয়? Also, you talk to a lot of student যারা হচ্ছে হাঙ্গারি কাম এখন অ্যাপ্লাই করছে বা করতে চায়। হুম তোর দেখা মতে স্টুডেন্টরা লাইক কিরকম, কোন মিস্টেক গুলো আসলে খুব কমনলি করে? ফার্স্ট মিস্টেক করে যেটা হচ্ছে আমার ডেডলাইন গুলো হচ্ছে ভালো মতো না দেখা। লাইক
সবকিছুর একটা ডেডলাইন থাকে, সেটা অ্যাপ্লিকেশন ফি হোক অথবা লাইক সেটা হচ্ছে আমার ডকুমেন্ট সাবমিশনের হোক, একটা ডেডলাইনের থাকে। অ্যান্ড ম্যাক্সিমাম কিছু দেখা যায় যে হচ্ছে বারবার সেভারাল টাইম নোটিফিকেশন দেওয়ার পরেও যখন নাকি তারা সাবমিট করে না ইন টাইম, দ্য মোমেন্ট পোর্টাল ক্লোজ হয়ে যায় তখন তারা একটা ন্যাগিং করে। অ্যান্ড এই ন্যাগিং এর কারণে দেখা গেছে একটা বাজে ইমপ্রেশন ক্রিয়েট হয়ে যায়। সো এটা একটা রিজন, যে ডেডলাইন হচ্ছে ঠিক মতো না দেখা। সেকেন্ডলি হচ্ছে আমার মোটিভেশন লেটারটা হচ্ছে প্রপারলি গোছানো থাকে না। আমার মোটিভেশন লেটারটাই হচ্ছে একটা প্রপার স্ট্রাকচার থাকে। ইভেন আমার ইউনিভার্সিটি যদি বলি, ওরা ওয়েবসাইটে হচ্ছে কিছু ডেমো দিয়ে দেয় যে কিরকম স্ট্রাকচার হওয়া উচিত একটা মোটিভেশন লেটারের, সেটা হচ্ছে ওরা মোটামুটি ফলো করে না। ইটস লাইক আমার ইন্ট্রোডাকশনের পরে আমার ডিরেক্টলি গোলে চলে গেছে। আমার একটা পাথওয়ে যেটা ফলো করতে হয়, একটা বিল্ড আপ যে করতে হয় সেটা ফলো করতেছে না। থার্ডলি যদি বলি, থার্ডলি আইএলটিএস এর স্কোর অথবা লাইক আমার টোফেলের স্কোরটা হচ্ছে ঠিক মতো না দেখা, মানে না তোলা। ইটস লাইক ওরা মনে করে যে হ্যাঁ মিনিমাম স্কোরটা তুলতে পারলেই হচ্ছে আমার জন্য এনাফ, বাট ইটস নট লাইক দ্যাট। আমার 5.5 যদি আমার মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে, আমি 5.5 তুলতে পারলে আলহামদুলিল্লাহ, এটা চিন্তা করা বাদ দেওয়া উচিত। কারণ প্রত্যেক ইউনিভার্সিটি দেখা গেছে কিছু না কিছু একটা লিমিটেড স্লট থাকে। আমার যদি ক্যান্ডিডেট থাকে 50 জন স্লট থাকে, এখন যে কিনা 5.5 পাইছে অবভিয়াসলি ও আমার প্রায়োরিটি লিস্টে থাকবে না, যে কিনা 6.5 পাইছে সেই হচ্ছে পাবে। সো পরে যদি কমপ্লিমেন্ট করা হয় যে কেন পাইলাম না অথবা কি আমি তো মিনিমাম রিকোয়ারমেন্ট পার করছি এন্ড স্টাফ, ইট ডাজন্ট হেল্প। ও যদি 5.5 পায় থাকে আর একজন 6.5 পাইছে, ওর থেকে বেশি স্কোর, তো অবভিয়াসলি ওর প্রায়োরিটি দিবে। অ্যান্ড হুম। ফোর্থলি ফোর্থলি এটা আমার এছাড়া আমি আর কোনো তেমন কোনো মেজর প্রবলেম দেখি না। আমি জাস্ট এই তিনটাই মেজর প্রবলেম দেখি, যে ডেডলাইন ফলো সো করে না, আমার আইএলটিএস এর স্কোর মিনিমাম রাখার ট্রাই করে জাস্ট, আর থার্ডলি হচ্ছে মোটিভেশন এটা ঠিকমতো অর্গানাইজ থাকে না। আই থিংক এই ৩ টা জায়গায় খুবই ইম্পোর্টেন্ট যে নিজের টাইমলাইনটা ঠিকভাবে প্ল্যান করা, নিজের সবগুলা ডকুমেন্টস ঠিকভাবে রাখা যাতে সময় মতো পাঠানো যায়, ডেডলাইন গুলোর হুম মাথায় রাখা। কারণ ডেডলাইন ওভার মানে ওভার। কেউ হচ্ছে কোনো একটা অ্যাপ্লিকেশনের জন্য অলসো আমিও জিনিসটা অনেকের মধ্যে দেখি যে অ্যাপ্লিকেশন উইন্ডো বন্ধ হয়ে যাওয়ার পর আসলে এটাকে ওপেন করা ইজ নট হ্যাঁ, ইজি। এটা মানে ইসি সম্ভব না। মানে ইটস নট লাইক যে আমি ইমেল করলাম যে আমি দেরি হচ্ছে একটু পাঠাই দেই। ইটস নট লাইক দিস। অ্যান্ড অলসো এসওপি, যে কোনো রাইটিং ডকুমেন্টস একটা স্টুডেন্টের জন্য ঠিক স্ট্রাকচারে লেখা অ্যান্ড মানে নিজের যে স্টোরিটা সেটাকে প্রপারলি ডেলিভার করতে না পারলে এরকম যে কোনো জায়গাতেই অ্যাডমিট হওয়া ইজ ভেরি হার্ড। অ্যান্ড থার্ড অলসো ইটস নট লাইক যে আইএলটিএস স্কোর মিনিমাম হলেই ইউ উইল গেট ইন অর ইউ উইল গেট দ্যাট স্কলারশিপ। ইটস মোর লাইক ইটস আ কম্পিটিটিভ প্রোগ্রাম। সো হুম সবাই অনেক মানে ডেফিনেটলি। দে ট্রাই টু পিক দ্য বেস্ট মানুষজন যারা হচ্ছে কি আসলে এই পার্টিকুলার জায়গাটাতে বেস্ট। Sakib, I will ask you some of the true or false type of question. First of all, এই কোয়েশ্চেন গুলা হচ্ছে আমি ইন্টারনেটে ফেসবুকে ঘাটাঘাটি করে বের করেছি, যেগুলো হচ্ছে মানুষের আসলে কমন প্রবলেম। অলসো কিছু 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 কোয়েশ্চেন হচ্ছে কি আমরা ডিফারেন্ট কনভারসেশন থেকে and আমাদের কমেন্ট সেকশন থেকে পেয়েছি। প্রথম কোয়েশ্চেনটা যেটা সবার আগে আসে যে ইউ ক্যান ইজিলি কভার অল কস্ট ফ্রম পার্ট টাইম জব। এটা কি স্কলারশিপে পাওয়ার পরে নাকি স্কলারশিপ পাওয়ার আগে? স্কলারশিপ ছাড়া একটা স্টুডেন্টের ধর 0% স্কলারশিপ অথবা হচ্ছে পার্শিয়াল কোন একটা স্কলারশিপ আছে। না, এটা এটা পসিবল না। পার্ট টাইম করে আমার বোথ টিউশন ফি এন্ড লিভিং কস্ট তোলা পসিবল না। ইদার একটা তুলতে পারবে, ইদার আমার লিভিং কস্ট তুলতে পারবে, নাহলে ইদার আমার টিউশন ফি তুলতে পারবে, বাট বোথ হচ্ছে তোলা ইম্পসিবল। যদি কিরকম হ্যাঁ পসিবল এমন না যে একদমই পসিবল না, পসিবল আছে। বাট সেক্ষেত্রে যে বলছিলাম আগে যে একাডেমিক স্যাক্রিফাইস করতে হবে। এখন কেউ যদি একাডেমিক স্যাক্রিফাইস করতে চায় তাহলে ইয়া হি ক্যান ডু দ্যাট, বাট উইদাউট দ্যাট খুবই ইম্পসিবল। খুব ইম্পর্টেন্ট আসলে বিদেশে পড়াশোনা করতে যে নিজের লাইফ ম্যানেজ করা, ফাইন্যান্স ম্যানেজ করা, অলসো সেই যে কারণে আসলে ওখানে যাওয়া, পড়াশোনাটাকে করা, এইটা হুম ব্যালেন্স করাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন, হাঙ্গেরি ইজ অনলি বুদাপেস্ট? না, পিপল Hungary is not only Budapest. Hungary, there are other several cities like I mentioned earlier also, Pech, Győr, Szeged.
ডেব্রিসেন, দেন অলসো মিশকোলস। সো আরো অনেক সেভারাল সিটিজ আছে যারা কিনা কয়েক ভালো, অ্যান্ড ইউনিভার্সিটিও ভালো। সেই তুলনায় হচ্ছে বুদাপেস্টের অপশন খুবই লিমিটেড। জাস্ট 4টাই মেজর ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি আছে। এছাড়া পরে অন্যান্য সবগুলোই হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটির টিউশন ফিও বেশি, অ্যান্ড আমার হাউ ডু আই সে ইট, লাইক অ্যাক্রিডিটেশনও ভালো না। সো আমার যদি টাকা ইনভেস্ট করতেই হয়, তো আমি কেন এইসব ইউনিভার্সিটি ইনভেস্ট করবো যেখানে আমার কোনো ফিউচার নাই? গ্রেট, সুপার। অ্যান্ড ওকে, আই থিঙ্ক এই জায়গাটাতে লাস্ট কোয়েশ্চেন, এটা খুবই ওপেন এন্ডেড একটা কোয়েশ্চেন। সেটা হচ্ছে ইফ আই আস্ক ইউ যে হাঙ্গেরি নিয়ে কোনো একটা মিথ যেটা ইউ ওয়ানা কিল ইট টুডে, হোয়াট দ্যাট উইল বি? যেমন রিসেন্টলি হচ্ছে মিথ দেখতেছি একটা, যে হাঙ্গেরিতে ভিসা পাওয়া অনেক টাফ। সো এটা হচ্ছে টোটালি হচ্ছে একটা ফলস মিথ আমি বলবো। কেন? কারণ আহ, আমি যদি অন্যান্য কান্ট্রির ডকুমেন্টেশনের স্ট্রিক্টনেস দেখি অর সামথিং, সেই তুলনায় হাঙ্গেরি যথেষ্ট ফ্লেক্সিবল। বাট আমি যদি সেই ফ্লেক্সিবল ডকুমেন্টও যদি আমি কারচুপি করার ট্রাই করি, যদি আমি ফোর্জ করার ট্রাই করি, তখন স্বাভাবিক আমার তার উপর তো ঘাড়ে সওয়ার হবেই। আমি যদি রিসেন্টলি এইবার যারা আসছে সেপ্টেম্বরে, মনে হয় ওয়ান অফ দ্য হাইয়েস্ট নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট ছিল ফর ভিসা বাংলাদেশ থেকে, অ্যান্ড অ্যারাউন্ড 60%-এর মতো হচ্ছে রিজেক্ট খাইছে, জাস্ট বিকজ অফ ফোর্জ ডকুমেন্টস। আমার ডোন্ট সেটা নো ব্যাংক দিস। স্টেটমেন্ট হোক, সেটা আমার ইসিএ হোক, সেটা আমার অন্যান্য লিগাল ডকুমেন্টস হোক, এই জিনিসটা করার কারণে আমার রিজেকশন হয়েছে। অ্যান্ড কোইন্সিডেন্টলি এই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গুলা বুদাপেস্ট সেন্ট্রিক, যারা কিনা হচ্ছে অ্যাপ্লিকেশন করছে বুদাপেস্ট সেন্ট্রিক সেখান থেকে। এন্ড আমি আগেও মেনশন করলাম যে বুদাপেস্টে হচ্ছে কিছু ইউনিভার্সিটি আছে যারা কিনা হচ্ছে পরিচয় কি বলে এটাকে, ভিসা ইউনিভার্সিটি হিসাবে, যে আমার ওখানে অ্যাপ্লাই করলেই আমার হচ্ছে অ্যাকসেপ্ট লেটার দিয়ে দিচ্ছে। বাট হ্যাঁ, দেয়ার দ্য আদার কন্ডিশন। আমার অন্যান্য ইউনিভার্সিটি যেমন হচ্ছে যদি ভিসা রিজেক্ট হয়ে যায় ফুল টিউশন ফি রিফান্ড দেয়, ওরা সেটা দেয় না। সো ইন দি এন্ড ইউ আর এট দ্য লস। যেমন আমার ইউনিভার্সিটি যদি আমি বলি, অথবা লাইক ডেব্রিসেন অথবা লাইক গিওর যদি বলি, এইসব ইউনিভার্সিটি দেখা গেছে যদি ভিসা রিজেক্ট হয়ে যায় ওরা ফুল টিউশন ফি আমার রিফান্ড দিয়ে দিচ্ছে। বাট বুদাপেস্টের ম্যাক্সিমাম ইউনিভার্সিটি দেখা গেছে যে যদি ভিসা রিজেক্ট হয়ে যায় কোনো টিউশন ফি রিফান্ড দেয় না। সো এটা বলতে এই পারো এক ব্যাপারগুলো তো ধরনের। আসলে সতর্ক থাকা উচিত। অ্যান্ড আমাদের বাংলাদেশে কিছু এজেন্সি আছে যারা কিনা হচ্ছে পুশ করে স্টুডেন্টদের ওইসব ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার জন্য, যে বুদাপেস্ট সেন্ট্রিক। বাট দিন শেষে যখন নাকি আমার এরকম রিজেক্ট খেয়ে যাচ্ছে, তখন টাকাও লস, পরিশ্রমও লস, সবই লস। আই সো থিঙ্ক আমরা এই যে সাকিব যেটা বললো, মানে এইটা আমি আসলে স্টুডেন্টদেরকে বলতে বলতে টায়ার্ড, যে মানুষজনকে শেয়ার করতে করতে, ভাই এজেন্সির কাছে যায়েন না, যাইস না, যায়ও না, কারণ ও তোমাকে নিয়ে কেয়ার করে না। হ্যাঁ, এজেন্সি একটা সেলস পিপল। ও ইউনিভার্সিটির হয়ে তোমার কাছে ইউনিভার্সিটিটাকে সেল করার চেষ্টা করে। ও তোমাকে বলবে এই ইউনিভার্সিটি অনেক ভালো, এখানে গেলেই লাইফ সেট। মানে ও ও নাম দিচ্ছে ও তোমার কাউন্সিলর, বাট ও ইভেন্চুয়ালি ইউনিভার্সিটির লোকাল এজেন্ট। সো তুমি একটা ইউনিভার্সিটির সেলস পার্সনের কাছে যে জানতে চাইতে পারো না, ভাই আমার ফিউচারের জন্য কোন জিনিসটা ভালো হবে। অ্যান্ড আই থিঙ্ক সাকিব, পার্টলি যদি বলি যে এখানে ইউনিভার্সিটির এজেন্সি গুলার দুদিক থেকে লাভ। ওরা ইউনিভার্সিটি একটা কমিশন নেয় যে তুমি এনরোল করার পরে, অ্যান্ড তোমার থেকেও কিন্তু একটা একটা ফিজ নেয় অ্যারাউন্ড লাইক কখনো 80,000, কখনো 1 লাখ, কখনো 2 লাখ, যার থেকে যেমনে পারে তেমনে নেয়। সো এটা ওদের টোটালি নিজস্ব লাভ। সো ইটস আপ টু ইউ, মানে এটা তুমি কি চুজ এটা করবে। কমপ্লিটলি আসলে একটা বিজনেস হিসেবে কাজ করে। অ্যান্ড স্টুডেন্টরা, আমি খুবই আপসেট হই, খুবই মানে খারাপ লাগে এটা দেখলে, যে একটা মানুষ হয়তো বিদেশে পড়তে যাচ্ছে, হাঙ্গেরিতে পড়তে যেতে যাচ্ছে, ওকে যদি ঠিকভাবে গাইড করা হয় ও হয়তো একটা ফুল ফান্ডেড স্কলারশিপ বা একটা 50% স্কলারশিপ নিয়ে পড়তে যেতে পারে। কিন্তু হুম। দেখা যায় হচ্ছে গিয়ে না, এই ইউনিভার্সিটিটা ভালো, যে ইউনিভার্সিটির সাথে আসলে এজেন্সিটার পার্টনার আছে সেই ইউনিভার্সিটিটা ভালো, তুমি হচ্ছে এখানে অ্যাপ্লাই করো, স্কলারশিপ লাগবে না, আমি তোমাকে ফার্স্ট একটা মানে
ছোট একটা এন্ট্রান্স স্কলারশিপ ধরাই দিচ্ছি, ইভেনচুয়ালি ওইটা তোমার টিউশন ফি থেকেই কেড়ে নিবে। কে সো নিচ্ছে? সো মানে ইটস ভেরি স্যাড যে স্পেশালি সাউথ এশিয়াতে এজেন্সি সেন্ট্রিক বিদেশে পড়তে যাওয়া বা যে কোনো কাজে যাওয়ার জিনিসটা খুবই মানে প্রবলেমেটিক ভাবে স্টুডেন্ট উপর আসে। উই স লাইক ইউনিভার্সিটিতে যাওয়ার পরে এজেন্সি টাকা নিয়ে ভেঙে গেছে। আরে দে আর নট ইউর কাউন্সেলর। আমি সবসময় সবাই হ্যাঁ, দে আর নট ইউর কাউন্সেলর, দে আর দ্য সেলস পিপল ফ্রম দ্যাট পার্টিকুলার ইউনিভার্সিটি। সো বি অ্যাওয়্যার, যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। ইভেন সাকিব, আমি যদি রিসেন্ট একটা এক্সাম্পল অ্যাড করি, আই ডোন্ট নো সবাই দেখে নিউজ দেখে কিনা, রিসেন্টলি মাল্টাতে একটা ইউনিভার্সিটি অফ হয়ে গেছে, অ্যান্ড হিউজ নাম্বার অফ স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ, ফ্রম আফ্রিকা অ্যান্ড ফ্রম আদার কান্ট্রিজ টু, ওরা হচ্ছে এজেন্সির থ্রুতে হচ্ছে ইউনিভার্সিটিতে পড়তে আসে। এবং এক সেমিস্টার পড়ার পরে ইউনিভার্সিটি আউট অফ দ্য ব্লু সবকিছু ক্লোজ করে ফেলায়, অ্যান্ড ইমিগ্রেশন অফিস জিনিস জানার পরে যারা কিনা হচ্ছে এনরোল হয়েছিল সবার ভিসা রিভোক করে ফেলে। ইউনিভার্সিটি অফ মাল্টা, এক্স্যাক্টলি নামটা ভুলে গেছে ইউনিভার্সিটিটার, বাট অ্যারাউন্ড 700 স্টুডেন্টের মতো হচ্ছে ভিসা রিভোক করে ফেলা হয়েছে বিকজ অফ দিস স্ক্যামের কারণে। যে ওরা এখানে আসছে, যে ইউনিভার্সিটি আন্ডারে আসছে, ইউনিভার্সিটি ক্লোজড হয়ে বন্ধ হয়ে চলে গেছে। সো জাস্ট ইমাজিন 700 স্টুডেন্টের এখন কোনো থাকার জায়গা নাই। ওরা একটা টাকা ইনভেস্ট করে আসছে, একটা পরিশ্রম, একটা মেন্টাল স্ট্রেস, ইভেন জাস্ট ওদের ফ্যামিলিও কানেক্টেড যেখানে, সেখানে ওরা এখন পুরো বাস্তহারা বলতে গেলে। মানে খুবই খুবই স্যাড একটা ব্যাপার। আর মানে ইউনো আমি সবসময় আমার কাছে যেটা মনে হয় যে দুনিয়ার সব দেশেই ভালো ভালো ইউনিভার্সিটি আছে, and স্পেশালি ইউরোপে বা এশিয়াতে বা নর্থ আমেরিকাতে যে ইউনিভার্সিটি গুলো আছে, তারা সবাই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে নিতে চায়, যারা টপ 10, টপ 20, টপ 30, টপ 50 ইউনিভার্সিটি আছে পার্টিকুলার রিজিয়নে, তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে নিতে চায়। হুম। কেন স্টুডেন্টরা শেষমেশ চুজ করে এমন সব ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি হচ্ছে গিয়ে কয়দিন পরে বন্ধ হয়ে যাবে? মানে হ্যাঁ, ইউনিভার্সিটি কেমনে বন্ধ হয়? দ্যাটস মাই কোয়েশ্চেন। ইউনিভার্সিটি লাইক কেমনে বন্ধ হয়? আমি এজেন্সি হচ্ছে একবার না করব না, যেমন কিছু কিছু কান্ট্রি আছে যারা কিনা হচ্ছে এজেন্সি সেন্ট্রিক জাস্ট ফর এনশিওরিং যে হ্যাঁ লেজিটিমেট স্টুডেন্ট আসতেছে অর সামথিং। যেমন সুইডেনে হচ্ছে এজেন্সি ছাড়া অ্যাপ্লাই করা যায় না, ওখানে সোল অ্যাপ্লাই করা অফ। বিকজ আমার অ্যাপ্লিকেশন যখন করতে যাই তখনই হচ্ছে অ্যাপ্লিকেশনের শুরুতেই এজেন্ট কোড মেনশন, মানে মাস্ট মানে কম্পালসারি টু অ্যাপ্লাই। সিমিলারলি গোস ফর ইন ফিনল্যান্ড, কিছু কিছু ইউনিভার্সিটিতে হতে ভালো, ইউনিভার্সিটি অফ অসলো, সরি ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি এন্ড স্টাফ, এখানে অ্যাপ্লাই করতে গেলে এজেন্টের কোড লাগে এন্ড স্টাফ। মানে বাংলাদেশে যদি অ্যাপ্লাই করে কেউ, ইউরোপ থেকে লাগে না, বাট বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে তখন হচ্ছে লাগে। অ্যান্ড এই জিনিসটা কারণ একটাই যে আমার ওই লেজিটিমেট স্টুডেন্ট অথবা লাইক রিলায়েবল যে থাকে, আমার যদি কোনো ফেক স্টুডেন্ট এরকম না আসে যে সে পালায় যাবে সামথিং এরকম না হয়, এর জন্য থাকে। বাট তাই বলে এমন না যে সব জায়গায় লাগে। প্রত্যেক ইউনিভার্সিটি যদি আমি মানে ওয়েবসাইটে যাই স্টাফ সুন্দর মতো ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কিভাবে অ্যাপ্লাই করবে, কি কি ডকুমেন্টস লাগবে না লাগবে। আমি যখন এজেন্সির কাছে যাই, এজেন্সি আমার সেম রামায়ণই পাঠ করে শোনাচ্ছে, আমাকে এক্সট্রা কিছু শোনাচ্ছে না। সো নিজে থেকে রিসার্চ করাটা নিজেদের ইজ রিসার্চ করাটা ওয়ে বেটার, বেটার। অ্যাপ্লাই করাটা বেটার। ইভেন যদি আমার টাকার কথা চিন্তা করি, নিজের অনেক টাকা সেভ হয়। আমার ট্রু। মনে আছে লাস্ট ইয়ার হচ্ছে আমার এক জুনিয়র অ্যাপ্লাই করতেছিল, এজেন্সি ওর কাছে প্রত্যেক ডকুমেন্টের জন্য হচ্ছে বা অ্যারাউন্ড 2000 টাকা করে চাচ্ছিল। ডকুমেন্টটা কি? আমার অ্যাটাস্টেশন করাই দিবে কোনো ফার্স্ট ক্লাস অফিসার দিয়া, যেটা কিনা আমার যে কোনো জায়গায় গেলে পাওয়া যায়। ইভেন আরো এরকম সেভারাল ইনসিডেন্ট আছে, আমার একটা ডকুমেন্ট লাগবে, ওটার জন্য হচ্ছে টাকা লাগবে। সো ইট ইজ নট দ্য কেস, কিছু জিনিস তুমি নিজে নিজে যদি যাও নিজে নিজে করতে পারবা। জাস্ট এই ইনিশিয়েটিভটা নিতে হয়। আমার কাছে মনে হয় যে ওয়ান সাজেশন, আই থিংক আমি সাকিব আমরা দুই যদি একটা কথাই বলার চেষ্টা করতেছি যে তুমি নিজের ব্যাপারে ইনফরমেটিভ ডিসিশন মেক করো। তুমি তোমার নিজের ফিউচারে যে ডিসিশনটা নিচ্ছ, তুমি জেনে বুঝে ডিসিশন নাও। কেউ একজন বলতেছে যে না যে এটা ভালো, তাই বলে তুমি জাস্ট জাম্প ইনটু দেয়ার। ইটস নট সামথিং উই রেকমেন্ড। কাম, Yep. প্রয়োজন হলে টক টু রিয়েল স্টুডেন্ট, তাদের সাথে যে আমরা কথা বলি, আমি এখানে অ্যাপ্লাই করতে চাই, বা ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই টু আ হাঙ্গেরিয়ান ইউনিভার্সিটি, টক টু সামওয়ান যে হাঙ্গারিতে পড়তেছে, তাকে জিজ্ঞেস করে ভাই ইউনিভার্সিটি কি ভালো, এটা জব মার্কেট কেমন, বা লোকালি মানুষজন এটাকে কি পরিমাণ প্রেস্টিজিয়াস ভাবে রাখে, পড়াশোনার কোয়ালিটি কেমন, এই যে রিয়েল হুম। ইনসাইটস গুলা, এইটা মানে আই থিঙ্ক একটা ইউনিভার্সিটি একটা মানুষের সারা জীবনের আইডেন্টিটি। If you undergrad from somewhere, you cannot cut it off.
মানে কোনোভাবেই কাট করতে পারবা না যদি মানে এটা আই থিংক অনেক ইম্পর্টেন্ট একটা মেসেজ যেটা আমরা এখান থেকে দিতে চাই। সাকিব, আমরা ভাবছিলাম we will have 30 to 35 minutes chat, but it's 47 minutes I can see in my screen. So we are just talking. I'm really enjoying this conversation with you. আমার last question to you যে একটা স্টুডেন্ট যে হচ্ছে বিদেশে স্টাডি অ্যাব্রডে যেতে চায়, what are the three things যে তুই you want him to remember or be aware of? যদি কেউ পড়তে চায়, আমি ফার্স্ট থিং বলবো, চুজ ইউর প্রোগ্রাম। আগে তুমি কোন প্রোগ্রামে পড়তে চাও সেটাকে নিজে নিজে ডিসাইড করো। লাগলে ফ্যামিলির সাথে লাগলে ফ্যামিলির সাথে ডিসকাস করেন স্টাফ, বাট চুজ আ প্রোগ্রাম ফার্স্ট, যে কোন প্রোগ্রামে পড়তে চাও। অ্যান্ড এই প্রোগ্রামে পড়ে তোমার ফিউচার আউটকাম কি অথবা তোমার ফিউচার প্ল্যান কি। জাস্ট ডোন্ট বি লাইক দিস যে হ্যাঁ ফ্যামিলি বলতেছে আমার সিএসসি পড়ার জন্য আমি সিএসসি পড়বো। ইট ডাজন্ট হ্যাপেন লাইক দ্যাট। কারণ ইউনিভার্সিটি যখন উঠবা, there will be several courses, several practical thing or something or projects, যখন অনেক ফ্রাস্ট্রেশনে ভুগবা। সো তুমি যদি আগে থেকে ডিসাইড করে থাকো, দিস উইল হেল্প ইউ টু ওভারকাম অর টু প্রসেস দ্যাট সিচুয়েশন, যে হ্যাঁ আমি আমি নিজে চুজ করছি এটা, আই ওয়াজ প্রিপেয়ার্ড ফর ইট। তখন তুমি ব্লেম করতে পারবা না কাউরে। অথবা লাইক তুমি আউট অফ দ্য ব্লু জাস্ট হ্যাঁ এত প্যারা হলে জানলে আমি করতাম ইন অর সামথিং, এরকম কিছু মনে হবে না। সো একটু ডিসাইড করার আগে প্রোগ্রাম একটু ঘাটাঘাটি করবা, বাট ফিউচার প্ল্যান কি সেটা ডিসাইড করবা। সো দিস ইজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ডলি, make good connection with teachers, professors, যেটা বলো না কেন, যাতে কিনা you get a good recommendations, and this recommendation actually help. In the long run, it helps a lot. I got like 2 recommendation from my 2 college teacher, and it really helped me a lot. And thirdly, যেটা বলবো, if this scholarship নাও পাও, for a backup যদি তুমি টাকা দিয়ে পড়তে চাও, invest it in a good place where you feel it worth it. এমন কোথাও ইনভেস্ট করো না যেখানে কিনা ইট বিকাম আ ওয়েস্ট। অ্যান্ড সেটার জন্য যদি যদি যেহেতু তখন ভিসার একটু কমপ্লিকেশন হয়, তুমি লাস্ট মিনিটের জন্য ওয়েট না কইরা তুমি অ্যাটলিস্ট 2 ইয়ার্স আগে থেকে প্রিপারেশন, পসিবল যদি হয় 2 ইয়ার্স, 1 ইয়ার্স হলেও চলবে, বাট 2 ইয়ার্স যদি পসিবল হয় বেস্ট, যে তখন থেকে তুমি তোমার ব্যাংক স্টেটমেন্ট প্রিপেয়ার করা শুরু করো, যাতে কিনা যখন তুমি লাস্ট মিনিটে যখন তুমি যাবে, তখন তুমি এমন একটা শো করলা যেটা দেখে ওদের কাছে ডাউট লাগবে এটা ফেক, অথবা মনে হবে যে যে ইনাফ সাফিসিয়েন্ট ফান্ড নাই, এরকম মনে হবে। সো এই তিনটা জিনিস একটু ভালো মতো যদি খেয়াল করো, ইউর অল ওভার জার্নি উইল বি রিয়েলি স্মুথ। তেমন বেশি হ্যাসেল ফেস করা লাগবে না, কমপ্লেক্স ফেস করা লাগবে না। খুবই ইম্পর্টেন্ট আই থিংক। এই তিনটা জিনিস মাথায় রাখা প্রত্যেকটা মানুষের জন্য দরকার। প্রথমত মানে ইউনিভার্সিটির বা কান্ট্রি, তার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমি আসলে কোন সাবজেক্টে পড়াশোনা করতেছি, এই সাবজেক্ট থেকে আমি আসলে আমার ক্যারিয়ার দেখি কিনা। সেকেন্ডলি, মেকিং গুড কানেকশনস, মানে টিচারদের সাথে একটা ভালো ইমপ্রেশন রাখা, বিকজ ইভেনচুয়ালি ইউনিভার্সিটির অ্যাডমিশন অফিস যখন তোমাকে সম্পর্কে জানে, ও যখন তোমার রেকমেন্ডেশন পড়ে তোমার টিচারের চোখে আসলে তোমাকে দেখার চেষ্টা করে, বিকজ দে আর ব্রিঙ্গিং ইউ ইন ফ্রন্ট অফ দেয়ার টিচার্স। সো এটা ওদের জন্য খুব ইম্পর্টেন্ট। আই থিঙ্ক দিস থ্রি মানে প্রত্যেকটা মানুষের মাথায় রাখা উচিত। সাকিব, উই উইল কাম টু অ্যান এন্ড। আমরা মানে অনেক লম্বা কনভারসেশন করে ফেলছি, আমি জানি না, আই থিঙ্ক মানুষজন অনেক ভ্যালু পাবে এখান থেকে। I really I enjoy hope that. so. Like I enjoyed it too. অনেক ভ্যালু So পাবে। Thank yeah, you so much, Sakib. I really enjoyed this conversation, and I I just hope যে really hope, হুম, আমি অনেস্টলি লং রান আসলে আমার জিনিসটা আমার কাছে কোনো প্যারা না। আমি জাস্ট হোপ যে নতুন যে কেউ যখন কেউ অ্যাপ্লাই করতেছে, যেই প্রবলেম অথবা যেই হিন্ড্রেন্স গুলো আমরা ফেস করে আসছি, এই সেম প্রবলেম যাতে ওরা ফেস না করে, দে গেট সামথিং আউট অফ দিস ডিসকাশন, দে গেইন সাম ইনসাইট, exactly. they get a big wide picture যে abroad is not only about যে হ্যাঁ অনেক chill life, অনেক etc. There are hardships, there are ups and downs, so they get a wide Yeah. full picture of it. So এটাই। I think same. আমিও আসলে সাকিবের সাথে ইকো করবো এই জায়গাটাতে যে why we are, আমরা আসলে কনভারসেশন গুলা কেন করি, কারণ we saw যে মানুষ যারা নতুন অ্যাপ্লিকেন্ট, যারা নতুন অ্যাপ্লিকেশন করতে চায়,
ওরা মনে করে যে বিদেশ ইজ টোটালি ডিফারেন্ট। আমরা তো আমাদের চোখে দেখছি যে এখানে কেমন, এই দেশগুলো কেমন, এখানে লাইফস্টাইল কেমন, পড়াশোনার প্রেশার কেমন। অ্যান্ড what we feel like যে ওদের জন্য একটা অল্টারনেটিভ ওয়ে ক্রিয়েট করা উচিত, আদার দেন দে আর গোয়িং টু এজেন্সি অ্যান্ড টকিং টু সাম সেলস পিপল যে হ্যাঁ ইউনিভার্সিটি ভালো। লাইক দে রিয়েলি ওয়ান্ট টু নো সাম নো বুলশিট অ্যাডভাইস। ব্রো, দিস ইজ দ্য সিচুয়েশন ইন টোকিও। তুমি যদি এখানে আসো, ইউ উইল ফেস দিস হার্ডশিপ. Yep. These are the cons and these are the pros. That's the whole idea. Thank you so much, Sakib. I really enjoy having talking to you. পুরো একটা 1 ঘন্টা ধরে কথাবার্তা বললাম আমরা। And আমার কাছে মনে হয় যারা দেখবে তারা চাইলে কমেন্ট সেকশনে ইউটিউবে বা ফেসবুকে বা অন্যান্য যে প্ল্যাটফর্মে দেখবে না কেন, কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারবে। অলসো সাকিবের সাথে কথাবার্তা বলারও উপায় হচ্ছে, সাকিব বলল যে he is currently mentoring students in abroadmates.com, so you can go and check out. সাকিবের সাথে সেশন বুক করা যাবে। And yeah, that's it. Have a wonderful day, everyone. And I hope you enjoyed that. আমরা আবার ফেরত আসবো নেক্সট ওয়েডনেসডেতে আরেকটা নতুন এপিসোড নিয়ে, নতুন কারোর সাথে কথাবার্তা বলবো, কোন একটা এমন মানুষ যে আমাদেরকে অনেক ইনসাইটস দিবে। অ্যান্ড যেটা আমি আর সাকিব একটু আগে বলছিলাম যে উই জাস্ট ওয়ান্ট প্রত্যেকটা মানুষ যাতে তার লাইফের সবচেয়ে বড় ডিসিশনটা জেনে বুঝে নেয়। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। আই উইল Thank সি you ইউ so much, again guys. on next Wednesday. Sakib, thank you so much.